ওকে, তো আজকে আমরা জিওটেকটনিক আর জিওমরফোলজি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব, এমসিকিউ, যেগুলো আগামী পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সেরকম কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। তো যদি প্রশ্ন করা হয় মহিষঞ্চরণ তত্ত্বটার ধারণা সবার প্রথমে কার থেকে আমরা পাই, কোন ব্যক্তি মহিষঞ্চরণ তত্ত্বের ধারণাটা প্রথম দিয়েছিলেন? টেলার। আমি অপশন বলছি: স্নাইডার, ওয়েগনার, হ্যারি হেস, টেলর। টেলর টেলার। টেলর টেলর তাই কি? না, স্নাইডার। স্নাইডার। স্নাইডার প্রথম ধারণাটা কিন্তু স্নাইডার দিয়েছিলেন। স্নাইডার তো 1858 সালে দিয়েছিল। স্নাইডার প্রথম দিয়েছিলেন। ঠিক আছে, বাকিরা পরে দিয়েছেন। স্নাইডার। দি অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশেন এই বইটা কে লিখেছেন? এটা ওয়েগনার। হ্যাঁ, এটা ওয়েগনার লিখছেন। যদি বলা হয় কোন যুগে অবিভক্ত প্যানজিয়া অবস্থান করত? কার্বনিফেরাস। কোন যুগে প্যানজিয়া ছিল? কার্বনিফেরাস। জোয়ার ভাটা শক্তির প্রভাবে কোন দিকে মহাদেশগুলো সঞ্চরণ ঘটেছিল? উত্তর আফ্রিকা, পশ্চিম দক্ষিণ দিকে আমেরিকা, আর পশ্চিম দিকে। উত্তর দিকে। কারোর কথা পরিষ্কার শোনা গেল না। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পশ্চিম দিকে, ভারত উপদ্বীপীয় ভারত, তারপর মূলত যদি আমি বলছি অপশান, ধরুন অপশান আছে পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তিনটে অপশান আছে। পশ্চিম তাহলে কিন্তু উত্তর হবে পশ্চিম দিক। পশ্চিম। পশ্চিম দিক। আর যদি এরকম অপশান থাকে যে উত্তর পশ্চিম, তাহলে কিন্তু সেটা সব থেকে অ্যাকুরেট অ্যান্সার। ঠিক আছে, যেমন অপশান থাকবে সেইভাবে কিন্তু উত্তরটা হবে। ঠিক আছে, আচ্ছা, ক্যালিডোনিয়ান ভাঁজ বলয়, ক্যালিডোনিয়ান, সেটা কোন মহাদেশে দেখা যায়? উত্তর আমেরিকা, আমেরিকা স্যার। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ ইউরোপ নাকি উত্তর ইউরোপ? উত্তর আমেরিকা। না, উত্তর ইউরোপ। ক্যালিডোনিয়ান এটা গ্রিনল্যান্ডে দেখা যায় না? ভাঁজ গ্রিনল্যান্ডে। বলয়, ক্যালিডোনিয়ান ভাঁজ বলয়, এটা কিছুটা গ্রিনল্যান্ড, কিছুটা উত্তর ইউরোপের মধ্যেই আসছে। তো সেটা এখানে দেখতে পাওয়া যায় উত্তর ইউরোপের দেশগুলোতে। গঙ্গা মপটেরিস এটা কি? এটা এক ধরনের উদ্ভিদ, প্রাণী নাকি অণুজীব? কি এটা? এটা হচ্ছে একটা উদ্ভিদ। গঙ্গামপটেরিস একটা উদ্ভিদ। গ্লাসোপটেরিস এই জীবাশ্মটা কোথায় দেখতে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা স্যার। আর গ্লাসোপটেরিস কোথায়? দক্ষিণ ভারতে আমেরিকা, দেখতে পাওয়া যায়, অস্ট্রেলিয়াও দেখতে পাওয়া যায় কিছুটা। ভারত, অস্ট্রেলিয়া। বেশ, ঠিকই বলেছেন। এবার ধরুন অপশান এরকম যদি দেয়া থাকে, ডাইরেক্ট না হয়ে, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, রাশিয়া। দক্ষিণ আমেরিকা স্যার। দক্ষিণ আমেরিকা হবে, কারণ গ্লাসোপটেরিসের যে বিস্তার সেটা ছিল দক্ষিণ আমেরিকা, আফ্রিকা
ভারত, আন্টার্কটিকা আর অস্ট্রেলিয়াতে। সার্দার্ন কন্টিনেন্টগুলোতে গ্লাসোপটেরিস ছিল। তাহলে সবকটাতেই হবে, অপশান থাকবে, কোনো একটা অংশ দেয়া থাকবে অপশানে। তো দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এই প্রত্যেকটাই ঠিক। আচ্ছা, মার্সুপিয়াল এটা কি? এটা তো একটা মার্সুপিয়াল জীবাশ্ম। স্যার এক ধরনের সরীসৃপ। কি কি ধরনের, কি ধরনের প্রাণী? ক্যাঙ্গারু। ঘোড়া জাতীয়, ক্যাঙ্গারু কুমির স্যার। জাতীয়, না ক্যাঙ্গারু জাতীয়, না বাইসন জাতীয়? ক্যাঙ্গারু জাতীয় স্যার। ক্যাঙ্গারু জাতীয় প্রাণী মার্সুপিয়ালস। আচ্ছা ক্যাঙ্গারু জাতীয়। হ্যাঁ, ক্যাঙ্গারু জাতীয় প্রাণী। যদি বলা হয় ওয়েগনার যে মহাদেশীয় চলন তত্ত্বটা দিয়েছিলেন, তার উপর ভিত্তি করে আর একটা তত্ত্ব পরবর্তীকালে আসছে, সেটা কোন তত্ত্ব? ইলেকট্রোস্ট্যাটিক থিওরি। আচ্ছা, অপশন বলছি: পরিচলন স্রোত তত্ত্ব, মেরু সঞ্চারণ তত্ত্ব, সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব, নাকি নান অফ দি অ্যাবভ? মেরু সঞ্চারণ তত্ত্ব স্যার। স্যার মেরু সঞ্চারণ। না, সি ফ্লোর স্প্রেডিং, সমুদ্রবক্ষের বিস্তৃতি। মেরু সঞ্চারণ তো এটা একটা প্রমাণ, মেরু সঞ্চারণটা একটা প্রমাণ। সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটা পরবর্তীকালে মহিসঞ্চরণের তত্ত্বের থেকে ধারণাটা নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এই যে গঙ্গাম পটারিসের কথা হলো, এটা কোথায় দেখতে পাওয়া যায়? প্রথমত এটা একটা উদ্ভিদ, গঙ্গাম পটারিস। এইটা অপশান বলছি: উপদ্বীপীয় ভারত, ইউরোপ, উত্তর আমেরিকা, সাইবেরিয়া। উত্তর স্যার উপদ্বীপীয় ভারত। উপদ্বীপীয় ভারত, ঠিক আছে। গাঙ্গেয় সমভূমি থেকে গঙ্গাম পটারিস নামটা এসছে। তো উপদ্বীপীয় ভারতে এটা দেখতে পাওয়া যায়। স্যার তখন কি এইটা গঙ্গা নদীটা ছিল, যে তখন এরকম নাম এসেছে? শুনতে পেলাম না, একটু জোরে বলুন। বলছি তখন কি গঙ্গা নদীটা ছিল, যে গঙ্গা এই নামটা এসেছে? না না, সেরকম ব্যাপার না। গঙ্গা নদী তো একদম রিসেন্ট এসেছে। গঙ্গার টারশিয়ারিতে হিমালয়ের উৎপত্তি হয়েছে, তারপরে গঙ্গা একেবারেই নবীন সময়। উপত্যকাতে জীবাশ্ম পাওয়া গেছে, সেই জন্য নামটা হয়েছে। আচ্ছা, পুঞ্জিত ক্ষয়ের জন্য কোন বলটা ক্রিয়াশীল হয়? অভিকর্ষ বল, কেন্দ্রাতিক বল, ঊর্ধ্বমুখী বল, নাকি নান অফ দি অ্যাবভ? আর অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল। অভিকর্ষ। অভিকর্ষজ বল। হ্যাঁ। অভিকর্ষজ বল। আচ্ছা, পরের প্রশ্নটা ভালো করে শুনুন। পুঞ্জক্ষয়ের জন্য দায়ী জৈবিক কারণ কোনটা? পুঞ্জক্ষয়ের জন্য দায়ী জৈবিক কারণ। অপশান এ: পুঞ্জ দ্রব্যের পরিমাণ বৃদ্ধি। অপশান বি: শিলার ফাটল প্রবেশ্যতা। অপশান সি: ভূমির ফাটল ও দারণ। অপশান ডি: উচ্চ উচ্চতায় বৃক্ষের উৎপাটন। স্যার স্যার শিলার এই ফাটলের প্রবেশ্যতা। স্যার বৃক্ষের উৎপাদন। শিলার যেহেতু ফাটলের জৈবিক, প্রবেশ্যতা। ঠিক, যেহেতু না জৈবিক জৈবিক বলেছে বলা হয়েছে। যেহেতু। হ্যাঁ। আচ্ছা, একটা পিচ্ছিল চ্যুতিতল বরাবর যদি শিলাখণ্ড পতিত হয়, পিচ্ছিল চ্যুতিতল বরাবর শিলাখণ্ডের পতন, তাকে কি বলা হবে? অপশন বলবো: হ্যাঁ স্যার বলুন বলুন। ক্যাম্বারিং, ব্লক গ্লাইড, ডেব্রিস ফল, ক্রিপ। পিচ্ছিল চ্যুতিতল বরাবর শিলাখণ্ডের পতনকে বলা হয় ব্লক, না, ব্লক গ্লাইড। ঠিক আছে। স্তরায়নতল বা চ্যুতিতল বরাবর শিলা বিকার হলে তখন এই ধসটা নামে।
সেই তল বরাবর এটা নিচের দিকে চলে আসে, পিচ্ছিল হয়ে যায়, তখন এটাকে ব্লক গ্লাইড বলে। স্লাম্পটা হচ্ছে একটা কনকেভ ঢাল রয়েছে, একটা অবতল ঢাল রয়েছে, সেইখান থেকে নিচে পড়লো, তাকে স্লাম্প বলে। কিন্তু ব্লক গ্লাইড হচ্ছে এইটা। আচ্ছা, ট্যালাস বিসর্পণ কাকে বলে? আর উচ্চ পার্বত্য অঞ্চলে যখন মৃত্তিকার ফাটলে স্যার যখন প্রস্তরখণ্ডগুলি সঞ্চিত থাকে তখন তাকে বলে ট্যালাস হ্যাঁ, স্যার। ট্যালাসগুলোই যখন নিচের দিকে নেমে আসে, সিম্পল। স্যার ট্যালাস গুলো যখন নিচের দিকে নেমে আসে তো যখন জমা হয় নিচের পর্বতের পাদদেশে তাকে ফেলসেনমার বলে। হ্যাঁ, ফেলসেনমার। আচ্ছা, মাসালপিনা, হুবার্ট, ল্যাম্বার্ট, সিয়াচেন, এর মধ্যে কোনটা মহাদেশীয় হিমবাহ? ল্যাম্বার্ট স্যার। ল্যাম্বার্ট, ঠিক। একটা ইউ আকৃতির উপত্যকাতে যদি পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমানভাবে হয়, তাহলে উপত্যকার আকৃতিটা কীরকম দেখতে হয়? একটা ইউ আকৃতির উপত্যকা রয়েছে, সেখানে পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমানভাবে হচ্ছে, তাহলে তার আকৃতি কেমন হবে? অপশান এ অধিবৃত্ত, অপশান বি উপবৃত্ত, অপশান সি পরিবৃত্ত, অপশান ডি বৃত্ত। অধিবৃত্ত। অধিবৃত্ত, কারণ উপবৃত্ত তো হবে না, উপবৃত্ত মানে এরকম বোঝায়, এরকম হ্যাঁ। ধরনের হয় না, বাটির মতো এরকম হয় না। হুম। পরিবৃত্ত হবে না, বৃত্তকৃতি তো হবেই না, অধিবৃত্তাকার হবে, অর্থাৎ এরকম টাইপের, একদম প্রপার ইউ শেপ যেটা, সেটা হবে। আচ্ছা, পুঞ্জ প্রবাহ কখন ত্বরান্বিত হয়? আর্দ্র জলবায়ুতে, খাড়া ঢালে, দুটো কারণেতেই, নাকি কোনোটাই নয়? দুটো কারণে স্যার। দুটো কারণে। দুটো কারণেই, আর্দ্র জলবায়ুতেও হতে পারে, খাড়া ঢালেতেও হতে পারে। হিমায়িত কিলক এটা কোন অঞ্চলে দেখা যায়? স্যার এটা হিমবাহ অঞ্চলে দেখা যায়। হিমবাহ, উচ্চ পার্বত্য অঞ্চলে, ঠিক। আচ্ছা, তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে থাকে তখন আলগা তুষারকণা যেটা তৈরি হয় সেটার নাম কি? স্যার নেভে। নেভে, ঠিক। তাহলে ফার্ন কোনটা? নেভে যদি যখন আলগা ওটা হয় তাহলে চাপে ফার্ন, পড়ে যখন শক্ত হয়ে যায়, ঠিক। মানে অনেকটা বায়ুটা যখন বেশি বেরিয়ে- জমাটবদ্ধ হলে, কম জমাটবদ্ধ হলে হবে না, খুব বেশি জমাটবদ্ধ হলে তখন তাকে বলা হয় ফার্ন। আর যখন না জাস্ট আলগাভাবে জমে রয়েছে তখন তাকে বলা হয় নেভে, ঠিক আছে। একটা পাদদেশীয় হিমবাহ, তার জিওবার মতো অগ্রভাগ, সেটাকে কি বলা হয়? স্নাউট। লোব বলা হয়, ঠিক। লোভ লোভ স্যার। হ্যাঁ, ঠিক। আচ্ছা, ভৌমজলের প্রধান উৎস কোনটা? ম্যাগমাটিক ওয়াটার, আবহিক জল, উৎসন্দ জল, নাকি নান অফ দি অ্যাবভ? আবহিক জল। আবহিক জল। আবহ জল, ঠিক। একটা চুনাপাথর গঠিত অঞ্চলে আদর্শ ভূদৃশ্য দেখা যায় এরকম অঞ্চল কোনটা? অপশন বলছি, কলোরাডো অঞ্চল, বসনিয়া হার্জেগোভিনা, আমেরিকা ইয়েলোস্টোন পার্ক, নাকি আলাস্কা?
বর্ষিনিয়া স্যার হার্জেগোভিনা। বসনিয়া হার্জেগোভিনা। বসনিয়া হার্জেগোভিনা, ঠিক, বসনিয়া হার্জেগোভিনা। অর্থাৎ পূর্বতন যুগোস্লোভিয়া। চুনাপাথরের যে অদ্রবণীয় লাল কর্দম স্তর দেখতে পাওয়া যায় তাকে কি বলে? টেরা রোসা স্যার। টেরা রোসা। টেরা রোসা। বিশ্বের সবচেয়ে গভীরতম গুহা কোনটা? ক্রুডেরা। আচ্ছা, অপশন বলছি: হোলক, মিসমাই, কার্লসবার্ড, গুফ্রে বার্জার। হচ্ছে গ্রুপে বার্জার হবে। স্যার বুফে বার্জার, বুফে বার্জার। ঠিক ঠিক। প্যাপিনো হিল, প্যাপিনো হিল কোন ভূমিরূপের মধ্যে দেখতে পাওয়া যায়? কার্স্ট অঞ্চলে কোন স্যার এটা ভূমিরূপে? কাস্ট অঞ্চল। না, বলছে কার্স্ট স্যার। অঞ্চলে তো বটেই, কার্ট। কার্স্ট অঞ্চলে তো বটেই। কার্স্ট অঞ্চলে কোন ভূমিরূপের মধ্যে প্যাপিনো হিল থাকে? পোলজে, পোলজে স্যার, পোলজে। পোলজে, ঠিক। প্যাপিনো হিলের একটা নাম আছে, আর একটা নাম আছে। হেস্টেক পার, এখানে স্থানীয় স্যার হেস্টেক। রাবণ ভাটা বলা হয়। রাবণ, ঠিক। রাবণ ভাটা। হ্যাঁ, রাবণ ভাটা বলা হয় ছত্তিশগড়ে। ঠিক। হিমবাহের যে বৈষম্যমূলক ক্ষয়কাজের কারণে ধাপের ভেতরের দিকে যে হ্রদটা তৈরি হয় সেই হ্রদের নাম কি? আর প্যাটার্ন স্টার হ্রদ। প্যাটালস্টার প্যাটার্নস্টার, প্যাটার্নস্টার লেক। হিমবাহের হিম ধাপের মধ্যে যে লেকটা তৈরি হয় তাকে প্যাটার্নস্টার বলে। আচ্ছা, একটু ক্লাইমেটোলজিতেও কোয়েশ্চেন করি। সিরাস মেঘ, এটা কীরকম ধরনের মেঘ? অপশান বলছি: কৃষ্ণবর্ণের নিচু মেঘ, নিম্বাস টাইপের মেঘ, মাঝারি উঁচু মেঘ, নাকি অধিক উচ্চতার শুভ্র মেঘ? স্যার সাদা, অধিক উচ্চতা শুভ্র মেঘ। হ্যাঁ, সাদা মেঘ। হ্যাঁ, সিরাস হচ্ছে সবচেয়ে উঁচুতে থাকে, ঠিক। আচ্ছা, মিস্ট কাকে বলে? মিস্ট, মিস্ট। স্যার শীতকালে কুয়াশার আগে মানে যেখানে দৃশ্যমানতা একদম লোপ পায় সেটা হচ্ছে মিস্ট। কুজ্ঝটিকা বলা হয় যাকে। কি হয় এখানটা, কি হয়? মানে কুয়াশায় যখন দৃশ্যমানতা একদম লোপ পায়। হ্যাঁ, দৃশ্যমানতা যদি 1 কিলোমিটারের মধ্যে হয় তখন সেটাকে মিস্ট বলে। না, আমি বলছি ব্যাপারটা হচ্ছে কুয়াশা তৈরির আগের অবস্থা হচ্ছে মিস্ট। কুয়াশা তৈরির আগের অবস্থা হচ্ছে মিস্ট। যেখানে কুয়াশা তৈরি হচ্ছে না কিন্তু প্রায় কুয়াশার মতো একটা অস্বচ্ছ আবরণ পড়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে মিস্ট। নদী, হ্রদ, জলাভূমির ওপরে এটা হয়। এর যে দৃশ্যমানতা সেটা কুয়াশার থেকে কিছুটা বেশি থাকে। কুয়াশাতে দৃশ্যমানতাটা আরও বেশি হয়ে মানে অদৃশ্য হয়ে যায়, আমরা দেখতে পাই না অনেক বেশি। তুলনামূলক দেখতে পাওয়া যায় মিস্ট। মিস্ট হচ্ছে কুয়াশা তৈরির আগের অবস্থা। আচ্ছা, সিল্ট কাকে বলে? সিল্ট, বৃষ্টিপাত আর তুষারকণার মিলিত রূপকে স্লিপ বলে। ঠিক। বৃষ্টির সঙ্গে যখন তুষারকণা একসাথে হলে, বৃষ্টি তুষারপাত যদি একসাথে হয় তাকে বলা হয় স্লিট। ফ্রন্টাল রেনফল কাকে বলে? সীমান্ত বৃষ্টিপাত। স্যার নাতিশীতোষ্ণমণ্ডলীয় উষ্ণবায়ুপুঞ্জ উষ্ণশীতল সীমান্তে যে বৃষ্টিপাত। বলুন, ভালো করে বলুন। স্যার নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ ও শীতল সীমান্ত বরাবর যে বৃষ্টিপাতটা হয় দুটো পার্থক্যের জন্য। ঠিক ঠিক। ফ্রিজিং রেন কাকে বলা হবে? ফ্রিজিং রেন। তো
জলকণা পড়ার সময় হিমাঙ্কের নিচে যে বায়ুস্তর রয়েছে সেই বায়ুস্তর ভেদ করে আসার সময় সেটা জমে যায়। এরকম জমতে জমতে যে হালকা বৃষ্টি হয় তাকে বলে ফ্রিজিং রেন। ফ্রস্ট কাকে বলে? স্যার আরেকবার বলবেন, স্যার আরেকবার বলবেন ফ্রিজিং রেনটা। বৃষ্টির ফোঁটাটা একটা শীতল আবহাওয়া মণ্ডলের মধ্য দিয়ে নামছে, খুব শীতল, হিমাঙ্কের নিচে রয়েছে সেটা। তার ফলে কি হয়, বৃষ্টির জলকণাটাও জমে যায়, ভূপৃষ্ঠে এসে পড়ে একদম জমে যাচ্ছে সাথে সাথে। তো সেটাকে বলা হচ্ছে ফ্রিজিং রেন। হালকা বৃষ্টি হয় ফ্রিজিং রেনের ক্ষেত্রে এবং সেটা পুরোপুরি জমে যায়। ফ্রস্ট কাকে বলে? ফ্রস্ট স্যার তুষার ক্ষেত্র। কিছুটা হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, জলীয় বাষ্প যখন সরাসরি তুষারে পরিণত হয়, ঘাসের ওপরে, বাড়ির ছাদে, রাস্তার ওপরে বরফ জমতে দেখা যায়, তাকে বলা হচ্ছে ফ্রস্ট। আচ্ছা, এই যে মিস্টের কথা হলো, তো বায়ুতে যদি এরকম মিস্ট তৈরি হয় সেক্ষেত্রে কি ঘটে, তারপরে কি ঘটে? তুষারপাত হয়, শিলাবৃষ্টি হয়, বায়ু অস্বচ্ছ হয়ে যায়, নাকি গুড়ি গুড়ি বৃষ্টি হয়? বায়ুতে গুড়ি যদি গুড়ি মিস্ট বৃষ্টি হবে। তৈরি হয়, হ্যাঁ বলুন, বায়ু অস্বচ্ছ হবে। বায়ু অস্বচ্ছ হয়ে যায়, ঠিক। মাঝারি উচ্চতার মেঘ যেটা ধূসর রঙের হয়, চাদরের মতো আকাশকে ঢেকে রাখে, তাকে কি বলে? নিম্বোস্ট্র্যাটাস, অল্টোস্ট্র্যাটাস, কিউমুলাস, সিরোস্ট্র্যাটাস? স্যার এটা স্যার অল্টো স্ট্যাটাস। অল্টো স্ট্যাটাস। অল্টোস্ট্র্যাটাস, ঠিক। আচ্ছা, মেক্সিকো উপসাগরে যে ক্রান্তীয় ঘূর্ণবাদ তাকে আমরা কি বলবো? হ্যারিকেন স্যার। হ্যারিকেন, ঠিক। ম্যাকারেল স্কাই, ম্যাকারেল স্কাই কখন তৈরি হয়, কোন মেঘে? সিরোকিউমুলাস। সিরো কিউমুলাস, ঠিক। সিরো কিউমুলাস মেঘে ম্যাকারেল স্কাই তৈরি হয়। আপেক্ষিক আর্দ্রতা কিভাবে প্রকাশ করা হয়? মিলিমিটার, কিউবিক ঘনমিটার, শতকরা, কিউবিক সেন্টিমিটার? শতকরা হারে। পার্সেন্টেজ। ঠিক, শতকরা, ঠিক। পার্সেন্টেজের মাধ্যমে করা হয়। কোয়েশ্চেন কি খুব সহজ হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সমুদ্রের লবণতা কোন যন্ত্রে পরিমাপ করা হয়? স্যালিনোমিটার স্যার। স্যালিনোমিটার। স্যালিনোমিটার, ঠিক। গভীরতার সাথে সাথে লবণতা যদি খুব দ্রুত হারে পরিবর্তন হয় সেই স্তরটাকে কি বলে? হ্যালোক্লাইন স্তর। হ্যালোক্লাইন স্তর, হ্যালোক্লাইন, হ্যালোক্লাইন। ঠিক। সমুদ্রের গভীরতম বিন্দু সেটার নাম কি? স্যার হ্যাডেল। মিটিওর ডেপথ, চ্যালেঞ্জার ডেপথ, নেয়ার্স ডিপ, নাকি কোনটা? চ্যালেঞ্জার দেব। চ্যালেঞ্জার ডেপথ, চ্যালেঞ্জার ডেপথ, চ্যালেঞ্জার ডেপ। হ্যাঁ। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটা? আটলান্টিক স্যার। আটলান্টিক। আটলান্টিক, ঠিক। পিলেজিক অবক্ষেপে কি থাকে?
অপশন বলছি, তরল কর্দম, কাদা, স্যার। কঠিন বালি, দুটোই, কোনোটি নয়। তরল কাদা। স্যার, স্যার তরল কাদা। কঠিন বালি। তর- তরল কাদা। তরল কাদা থাকে, তরল কাদা থাকে পিলেজিক অবক্ষেপে। আচ্ছা, এই যে প্রবাল, স্পঞ্জ, এরা কি ধরনের প্রজাতির মধ্যে পড়ে? এরা কি বেন্থস, নাকি নেকটন, নাকি প্ল্যাংটন, নাকি কোনোটাই নয়? স্যার আরেকবার বলুন। এরা বেন্থস। বেনথস। বেন্থস, ঠিক। স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। প্রবাল এবং স্পঞ্জ যে প্রজাতির মধ্যে পড়ে, ও, এটা হচ্ছে বেন্থস। আচ্ছা, ডায়াটম একটা সামুদ্রিক অবক্ষেপ, এটা কি ধরনের? স্যার সিলিকা স্যার, জাতীয়। উল সিলিকা। আমি অপশন বলছি, ডায়াটম অবক্ষেপটা অপশানে এক ধরনের কর্দম, বালি, প্রাণীজাত পদার্থ, নাকি নান অফ দি অ্যাবাভ। প্রাণী জাতীয়। প্রাণী জাতীয়। কথায় ডায়টমটা এটা উদ্ভিদ জাত হচ্ছে হবে না এক স্যার? ধরনের কর্দম, ও কর্দম। এক ধরনের কর্দম। আচ্ছা, রেডিওল্যারিয়ান সিন্ধু কর্দ, এটার উৎস কি? স্যার ফোরামিনিফেরা জীবে দেবস। ফোরামিনিফোরা, ঠিক, ফোরামিনিফেরা। ফোরামিনিফোরা। আটলান্টিক মহাসাগরে আগ্নেয় দ্বীপ কোনটা? অপশন বলছি, কেপ ভার্দে, তিস্তান দা কুনহা, ফকল্যান্ড, পিকো। তিস্তান দি কুনহা। তিস্তান দা কুনহা, ঠিক। লবণতা, ক্যাস্পিয়ান সাগরে লবণতা কেমন? কম, বেশি, মাঝারি, কম। নাকি কম। নান অফ দি অ্যাবাভ? কম স্যার, কম। কম, স্যার ক্যাস্পিয়ানে কম। ঠিক। গভীর সমুদ্রে কোন খনিজটা উল্লেখযোগ্যভাবে পাওয়া যায়? গভীর সমুদ্রে বক্সাইট, জিপসাম, ম্যাঙ্গানিজ নোডিউলস, নাকি কয়লা? ম্যাঙ্গানিজ নোডিউল। ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ নোডিউল। ম্যাঙ্গানিজ নোডিউল, ঠিক। সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য যে শব্দগ্রাহক যন্ত্র, সেটার নাম কি? অপশন বলছি, স্যাডোমিটার। ইকো সাউন্ডার, গ্যালভ্যানোমিটার, ফ্যাদোমিটার, অক্সিলারোমিটার। ইকো সাউন্ড। ইকো সাউন্ডার। ইকো সাউন্ডার, ঠিক। বঙ্গোপসাগরের থেকে আরব সাগরের লবণতাটা বেশি কেন? স্যার চারিদিক বেশি স্থলবেষ্টিত, সেই আমি জন্য। অপশনগুলো বলছি, বেশি উষ্ণতা বলে, স্বল্প বৃষ্টিপাত বলে, উচ্চ বাষ্পীভবন এবং মিষ্টি জলের প্রবাহ কম বলে, মিষ্টি জলের প্রবাহ অধিক বলে। উচ্চ বাষ্পীভবন আর বৃষ্টিপাতের প্রভাব কম। ঠিক, উচ্চ বাষ্পীভবন এবং মিষ্টি জলের প্রবাহটা কম বলে এটাকে বলা হয়। জীবমণ্ডলকে আরেকটা কি নামে ডাকা হয়? থার্মোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, মেসোস্ফিয়ার, ইকোস্ফিয়ার? ইকোস্ফিয়ার। ইকোস্ফিয়ার, হ্যাঁ, এটা খুব সহজ হয়ে গেল, ইকোস্ফিয়ার। আচ্ছা, কোন পর্যায়ে বাস্তুতন্ত্রের সংরক্ষণ প্রয়োজন হয়? ইকোটোন, ক্লাইম্যাক্স কমিউনিটি, ইকোক্লাইন, নাকি সবকটা পর্যায়ে? ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স কমিউনিটিতে। কেন?
আর কারণ এটা উদ্ভিদ স্যার প্রাণী শেষ যখন হওয়ার সর্বোচ্চ পর্যায়ে, পর্যায়ে পৌঁছে যায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় ওই জন্য। তারপরে তো ধ্বংস হবে, হ্যাঁ, সেই জন্য। ঠিক। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়োম, জীবমণ্ডল। বায়োম স্যার। বাড়িমণ্ডল। জীবমণ্ডল। জীবমণ্ডল স্যার। জীবমণ্ডল, ঠিক। পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র জীবমণ্ডল। এরকম ধরনের প্রশ্ন থাকবে, একটু এক্সাইটেড না হয়ে একটু ঠান্ডা মাথায় করবেন, ঠিক আছে। দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী উভয় বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলকে কি বলে? ইকোটোন স্যার। ইকোটোন, ঠিক। উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জলবায়ু, মাটির সাথে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক তৈরি করে তাকে কি বলা হয়? ইকোটোন, জীবভর, বায়োম নাকি বাস্তুকুলুঙ্গি? স্যার আরেকবার বলুন না এই প্রশ্নটা। উদ্ভিদ ও বায়োম। প্রাণী জগৎ, জলবায়ু এবং মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বায়োম। যে স্যার বাস্তুতন্ত্র, বায়োম, বায়োম। হ্যাঁ, বায়োম। এটা হচ্ছে বায়োম। অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? নেরিটিক, পিলেজিক, লোটিক নাকি লেন্টিক? নেরিটিক। নেরেটিক স্যার। নেরিটিক। নেরিটিক, ঠিক। এনপিপি, এনপিপি এটা কি? স্যার জিপিপি থেকে শ্বসন ও রেচন শক্তি বাদ দিলে তাকে বলা হচ্ছে এনপিপি, নেট প্রাইমারি প্রোডাক্ট। ঠিক। ঠিক আছে, আচ্ছা, লাস্ট আপনাদের ওই জনবসতি, জনসংখ্যা এগুলো করাচ্ছিলাম। গ্রাম বসতির সবচেয়ে ক্ষুদ্র প্রশাসনিক একক কোনটা? মৌজা স্যার। মৌজা। মৌজা, ঠিক। আচ্ছা, একটা মহাপৌরপুঞ্জের উদাহরণ টোকিও, জাপানের টোকিও। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, কোনটা? জাপানের টোকিও। না, এখানে সবকটাই হবে। টোকিও, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, এগুলো সব বোস্টন, এগুলো মিলেমিশে তৈরি হয়েছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সব একসাথে। স্যার বৃহত্তম তো জাপানের টোকিও। হ্যাঁ, সেটা অবশ্যই জাপানের টোকিও। টোকিও ইয়োকোহামা যে শিল্পাঞ্চল, সেটা পুরোটাই একটা মহাপৌরপুঞ্জ, মেগালোপলিস। স্যার এই ক্লাসের নোট বা শর্ট কোশ্চেন হলে ভালো হতো, সেটেলমেন্ট জিওগ্রাফি কোনটা? যেগুলো এখন আলোচনা, মানে এই সেটেলমেন্ট জিওগ্রাফি যেটা। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা শহরের কার্যাবলী যখন আরও বাড়ে, বসতি ঘনত্ব বাড়ে, আয়তন বৃদ্ধি পায়, সেটাকে কি বলে? নগর, উপনগর, ব্লক, কি বলে? নগর স্যার। নগর। নগর, নগর। ঠিক। আচ্ছা, স্যাটেলাইট টাউন কাকে বলে? স্যার শহরের পাশে ছোট ছোট যে শহরগুলো। শহরের পাশে ছোট ছোট শহর, শহরের পাশে ছোট শহর থাকলেই সেটাকে স্যাটেলাইট টাউন বলা হবে কি? হ্যালো, হ্যাঁ স্যার, স্যাটেলাইট টাউন তো ওটাই। স্যাটেলাইট টাউন মানে হচ্ছে উপনগরী। নগরের চাপ কমাতে পার্শ্ববর্তী অঞ্চলে যে শহরটা তৈরি হয়
তাকে বলা হচ্ছে স্যাটেলাইট টাউন। ঠিক আছে, এরকম নয় যে শহরের পাশেই সেটা থাকলেই হবে। ধরুন একটা অলরেডি সেখানে ছিল, শহরের পাশে একটা ছোটো শহর ছিল, সেটাকে আমরা স্যাটেলাইট টাউন বলবো না। প্রপার ডেফিনেশন হচ্ছে চাপ কমাতে, শহরের চাপ কমাতে, প্রেশার কমাতে পাশে যে আরেকটা নগর তৈরি হয় সেটাকে স্যাটেলাইট টাউন বা উপনগরী বলে। আচ্ছা, বৃষ্টির জল সংরক্ষণের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সব থেকে এগিয়ে? স্যার তামিলনাড়ু। নামের নাম হ্যাঁ, কেরল। তামিলনাড়ু। তামিলনাড়ু, তামিলনাড়ু, ঠিক আছে। আচ্ছা, ভারতের সবচেয়ে উঁচু জলাধার কোনটা? ইন্দ্রাসাগর স্যার। না, তেহেরি। তেহেরি। তেহেরি ড্যাম। তেহেরি ড্যাম কোন নদীর ওপর আছে? ভাগীরথী। ভাগীরথী। হ্যাঁ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে কোন খালের মাধ্যমে জলসেচ হয়? অপশন বলছি: ইন্দিরা গান্ধী ক্যানেল, আগ্রা ক্যানেল, বারি দোয়াব, বাকিংহাম। বাকিংহাম। বাকিংহাম, বাকিংহাম। বাকিংহাম খালের সাহায্যে এখানে জলসেচটা হয়। আচ্ছা, গুজরাটের সৌর বিদ্যুৎ উৎপাদনকারী একটা কেন্দ্র। অপশন বলছি: পাভাগোড়া, চারাঙ্কা, বাদলা, কুর্নুল। স্যার চারাঙ্কা। চারাঙ্কা। ঠিক। বাদলাটা কোথায় আছে? রাজস্থান। 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 বাদলাটা সব থেকে বড়। ভারতের সবচেয়ে বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোনটা? স্যার মুপান্ডল। স্যার মুপান্ডাল। মুপান্ডল, মুপান্ডাল, তামিলনাড়ু। ঠিক, মুপান্ডাল। ভারতের সবুজ বিপ্লবটা কোন সালে, মানে কোন কোন দশকে হচ্ছে? 1960 স্যার। 1960। যদি বলা হয় এনডিডিবি, এর পুরো কথাটা কি? এনডিডিবি, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট প্রজেক্ট। ঠিক। প্রজেক্ট না, বি মানে বোর্ড, ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। অপারেশন ফ্লাড কি তৈরির শুনেছি। সময় এটা তৈরি করা হয়েছিল, খুব ইম্পর্টেন্ট এটা। স্যার ডেয়ারি ডেভেলপমেন্ট কি? বোর্ড, বোর্ড, এনডিডিবি, বোর্ড। অপারেশন ফ্লাড 1 এটা কোন দশকে শুরু হয়েছিল? 1970 স্যার। 1970। ব্যাগাসি এটা কিসের বর্জ্যের অংশ? আখের স্যার। ঠিক। মিল্কম্যান অফ ইন্ডিয়া কাকে বলে? ভার্গিস কুরিয়ানকে। ভার্গিস কুরিয়ান, কোরিয়ান। ঠিক। আচ্ছা, তাইওয়ানে কি ধরনের চা তৈরি করা হয়? ওলং চা। ওলং চা। ওলং, ঠিক। ওলং চা তাইওয়ানে। আচ্ছা, কলকাতা হাওড়া এই যে পাতাল রেলপথ, সেটার নাম কি? ইস্ট ওয়েস্ট মেট্রো, নর্থ সাউথ মেট্রো, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট মেট্রো, নাকি সেন্ট্রাল মেট্রো? সাউথ ওয়েস্ট। ইস্ট ওয়েস্ট। না, সাউথ কলকাতা হাওড়া হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ইস্ট ওয়েস্ট মেট্রো। ভারতে বুলেট ট্রেন প্রকল্প কোন দুটো শহরের মধ্যে প্রথম চালু হবে? স্যার মহারাষ্ট্র আহমেদাবাদ। স্যার মুম্বাই। শহর, শহর। মুম্বাই আর আহমেদাবাদ। মুম্বাই আহমেদাবাদ, ঠিক।
আচ্ছা, মধ্য রেলের সদর দপ্তর কোথায় রয়েছে? মুম্বাই সেন্ট্রাল। মুম্বাই। মুম্বাই, ঠিক। ভারতে উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? 7,516 কিমি স্যার। 7,200 কত? না, 7,517। 7,517। ভারত যে কৃত্রিম উপগ্রহটা প্রথম উৎক্ষেপণ করে সেটার নাম কি? আর্যভট্ট স্যার। আর্যভট্ট। আর্যভট্ট। স্যার ওই দ্বীপপুঞ্জগুলো ছাড়া উপকূল রেখার দৈর্ঘ্যটা একটু স্যার বলে দেন। ওটা 6,100। শুধু যদি ভারতের মেনল্যান্ড ধরা হয় তাহলে সেটা 6,100, আর যদি বলা হয় ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত, তাহলে 7,517, লাক্ষাদ্বীপ আন্দামানের নিয়ে। স্যার 6,100টা কি বললেন? 6,100 হচ্ছে ভারতের যে মেনল্যান্ডের, অর্থাৎ আমাদের যে এই যে অংশটা, এটা হচ্ছে টোটাল 6,100। আর যখনই আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ এগুলো চলে আসছে তখন এটা হয়ে যাচ্ছে 7,517। আচ্ছা। ঠিক আছে? 11 বইয়ে স্যার 5,200 দেখাচ্ছে। হ্যাঁ, 11 বইয়ে স্যার 5,200 না দেখাচ্ছে। না না, একেবারেই না। এইটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। আচ্ছা, পূর্ব পশ্চিম করিডোর এটা কোন জায়গা থেকে পোরবন্দর পর্যন্ত রয়েছে? শিলচর থেকে পোরবন্দর। অসমের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত। শিলচর থেকে, ঠিক। ডানকান প্যাসেজ কোথায় রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপ। সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র মাঝখানে। আন্দামান। দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। হ্যাঁ, এইখানে রয়েছে ডানকান। উত্তর আন্দামান, মধ্য আন্দামান, দক্ষিণ আন্দামান, ছোট আন্দামান। এই দক্ষিণ আন্দামান আর ছোট আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ। আর 10 ডিগ্রি চ্যানেল কোথায় আছে? আন্দামান উত্তর নিকোবর আন্দামান, মাঝখানে। আন্দামান। উত্তর আন্দামান আন্দামান, দক্ষিণ নিকোবর আন্দামান। এইখানে আছে। নিকোবর আর হ্যাঁ, দক্ষিণ আন্দামানের মাঝে। বেশ। ব্যারেন দ্বীপটা আন্দামান নিকোবরের কোন দিকে আছে? উত্তর দিকে। শুধু উত্তর? উত্তর পূর্ব তাহলে। উত্তর পূর্ব, এরকম জায়গাতে আছে, উত্তর পূর্ব দিকে। ভারতের প্রথম দূর সংবেদন উপগ্রহ কোনটা? IRS-1, IRS-1A, ভাস্কর-1, GSAT-1। স্যার IRS। না, ভাস্কর-1। ভাস্কর। ঠিক আছে, এটা মনে রাখবেন। ভাস্কর-1 হচ্ছে ভারতের প্রথম দূর সংবেদনের জন্য রিমোট সেন্সিং এর প্রথম উপগ্রহ ছিল ভাস্কর-1। ইন্টারনেটের মাধ্যমে আর্থিক লেনদেন করা হলে সেটাকে কি বলে? ডিজিটাল ইন্ডিয়া, ই কমার্স, দুটোই, কোনোটাই নয়। আর ই কমার্স। ই কমার্স। ডিজিটাল ইন্ডিয়া। দুটোই কি হবে? না, ই কমার্স হবে, কারণ ডিজিটাল ইন্ডিয়া একটা স্কিম। আর্থিক লেনদেন যখন ইন্টারনেটের মাধ্যমে হয় সেটাকে বলে ই কমার্স। ঠিক আছে, প্রিপারেশন আজকে আমি খুব
সাধারণ থেকে মধ্যম মানের প্রশ্নগুলো আলোচনা করলাম। তো আপনারা একটু চর্চা করুন। আমি এরপরে আরও বিভিন্ন টাইপের মিডিয়াম টু হার্ড লেভেল থেকে নানা রকম প্রশ্ন এবং কিছু পাজেল করা প্রশ্ন সেগুলোও আলোচনা করব সবটা। ঠিক আছে, আমি দেখছি যদি এর পরের দিন পিডিএফ রাখা যায় সেটা একটু বেটার হবে। তো সেভাবে আলোচনাটা করে দেব আপনাদের। ঠিক আছে, টপিক ধরে ধরে আলাদা আলাদা বা 2-3টে টপিক আলাদা আপনাদের আগে থেকে বলে দেব যে এইগুলোর ওপরে হ্যাঁ স্যার, একটু বলে আলোচনা দেবেন না, করব। তাহলে সেইটা একটু পড়ে রাখবো। হ্যাঁ, তো সেটা করিয়ে দেবো এর মধ্যেই। ঠিক আছে, স্যার বলছি যে মানে কোন কোন পোর্শন গুলা বেশি মানে ইম্পর্টেন্ট, স্যার সেই দেখুন পোর্শন গুলো একটু বলে দিন। দেখুন আপনাদের যে সিলেবাসটা দেয়া আছে, সিলেবাসে কোনো পার্ট কোথাও এরকম বলা যাবে না যে এইখান থেকে প্রশ্ন আসবে না, কোথাও বলা যাবে না যে এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে। ডিস্ট্রিবিউশনটা থাকবে, সব জায়গা থেকেই ডিস্ট্রিবিউশন থাকবে। এবার কোশ্চেনের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি পাবেন, বিভিন্ন টাইপ পাবেন, কোনো একটা ধাঁচের এক রকমের প্রশ্ন হবে না। প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয় সেটা অবশ্যই নানা রকমের নানা টাইপের কোয়েশ্চেন, এবং তার মধ্যে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের জিনিসও পাবেন। তো সুতরাং বিভিন্নভাবে ভাবতে হবে, শুধু একটা দিক দিয়ে ভাবলে হবে না। নানান রকমের নানান টাইপের প্রশ্ন। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, ওই নদী যে মোহনায় যে বদ্বীপ সৃষ্টি করে, ওইটা মানে সমুদ্রের জলের সাথে নদীর মোহনার জলের যে ঘনত্বের আর লবণতার যে পার্থক্যটা মানে কি রকম সিচুয়েশনে হয়, ওটা একটু বলে দিলে ভালো হতো, খুব ওটা গুলিয়ে যাচ্ছে। বোঝা গেল না প্রশ্নটা, কি বলতে চাইছেন? মানে বদ্বীপটা মানে কিভাবে ভালো সৃষ্টিটা হয়, মানে নদীর বদ্বীপ কি সৃষ্টির অবস্থায়। অনেকগুলো অনুকূল শর্ত আছে, অনেকগুলো অনুকূল হ্যাঁ, শর্ত হ্যাঁ। আছে। বিপরীত দিকে বায়ুপ্রবাহ থাকতে হবে, গভীরতা খুব বেশি হলে হবে না, নদীটা যে জায়গার ওপর দিয়ে আসবে সেখানে খুব বেশি কঠিন শিলা হলে হবে না, এরকম কিছু না শর্ত মানে আছে। ওই কি হোমোক্লাইন না পিকনোক্লাইন কি বেশ একটা ছিল অবস্থাগুলো, ওই অবস্থার কথা বলছি। না, হোমোক্লাইন পিকনোক্লাইন তো আলাদা জিনিস, সেটা সমুদ্রের মধ্যে কার অংশ, 200 থেকে 1000 মিটারের মধ্যে যেগুলো আছে, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। ওইটা ওই হাইপোপিকনাল হলে মনে হয় এই, মোহনাতে হয়। হ্যাঁ, ওই যে দুটো না তিনটে অবস্থা ছিল, ওই হাইপোপিকনাল আর কি কি ছিল, ওইটার কথাই বলছি। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। ওটা হোমোক্লাইন আর হাইপারক্লাইন এরকম একটাই ছিল। হাইপার আর হচ্ছে Hypothetical, এটাতে এই বদ্বীপ আচ্ছা, হয়। হাইপার পিকনাল আর হোমোপিকনাল এগুলোর কথা হোমোপিকনাল হাইপারপিকনাল আরেকটা ছিল এরকম। ওটা আমি বলছি, ব্যাপারটা হচ্ছে কি ঘনত্ব, ঠিক আছে, ওটা লবণতার ঘনত্ব অনুযায়ী ওটা হয়। ঠিক আছে, লবণতা যদি বেশি হয়, ঠিক আছে, যদি হাইপার হয়ে যায় সেক্ষেত্রে থিতিয়ে পড়ার প্রবণতাটা বাড়বে, সেটা বদ্বীপ তৈরি আরো বেশি ত্বরান্বিত হবে। ঠিক আছে, এটা ঘনত্বের উপর ডিপেন্ড করছে। মাইকগুলো একটু অফ রাখবেন, সব কিছু শোনা যাচ্ছে। না অত হাঁটতেও পারবে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, যখন ঘনত্ব বাড়বে, কোনো একটা জলের ঘনত্ব যখন বাড়বে, তখন কিন্তু ওই যে সমস্ত বয়ে আনা পদার্থ আছে সেগুলো থিতিয়ে পড়ার প্রবণতাটা বেড়ে যাবে, সেটা বদ্বীপ তৈরির একটা অনুকূল পরিস্থিতি তৈরি করবে। ঠিক আছে, যদি সেটা ঘনত্ব কম হয় তাহলে কিন্তু তার সাথে সেটা মিক্সড হয়ে গিয়ে সে জায়গাতে বদ্বীপ তৈরি খুব একটা ভালো হবে না। তো হাইপার যদি হয়ে যায়, বেশি যদি হয়ে যায় লবণতা, তখন সেটা বেশি ত্বরান্বিত হয়, বেশি দ্রুত হারে বদ্বীপটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে।
বলছি স্যার আর একটা প্রশ্ন ছিল, এই 14 নম্বরের কোশ্চেনটা, 14 নম্বরের টেস্ট কোশ্চেন 6 বলতে এর। হ্যাঁ স্যার, ওই ফুল মক টেস্টের 6 যে কোশ্চেনটা ছিল ওইটা। মক টেস্টের 6, এক মিনিট। হ্যাঁ 6 নম্বর মক টেস্ট যেটা, ওটার 14 নম্বর কোশ্চেনটা স্যার। স্যার বলবো কোশ্চেনটা? হ্যাঁ বলুন, আমি পিডিএফটা খুঁজে পাচ্ছি না, বলুন। স্যার বলছে যে বৃত্তের আর উপবৃত্তের বৃত্তের একই ছোট ব্যাসার্ধের ক্ষেত্রফলের অনুপাতের নীতি কিসে ব্যবহৃত হয়? ওই প্রজেকশনের নাম দিয়েছে সাইনোসয়েডাল, ব্রোঞ্জ, মলয়েড, মার্কেটার। এটা আমি বুঝতে পারিনি স্যার, মলয়েডটা এখানে কিভাবে হলো? কি আছে কোয়েশ্চেনটা আরেকবার বলুন। বৃত্তের ও উপবৃত্তের একই ছোট ব্যাসার্ধের ক্ষেত্রফলের অনুপাতের নীতি। ঠিক আছে, ওটা ভালো করে দেখে বলতে হবে, কোয়েশ্চেনটা পুরোটা বোঝা যাচ্ছে না। আমি স্যার ওটা 55 গ্রুপে নম্বর বলে দেবো। কোয়েশ্চেনটা আমি আপনাকে বলেছি। কোনটা? 55 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখবেন স্যার। কোনটা? ওই ওই পিডিএফ 6 নম্বরে যেটা 55 নম্বর কোয়েশ্চেনটা আচ্ছা, আমার কাছে নেই। ওটা পিডিএফটা ভুল দেওয়া আছে, পিডি ওটা ভুল দেওয়া আছে, ওটা ওটা সাইনোসয়েডালই হবে। ওই স্যামসন আর ফ্লেম স্টেট হচ্ছে প্রজেকশন সাইনোসয়েডালই দিয়েছিল, বোনস দিয়েছিল না। ঠিক আছে, আমি ওটা ভুল পিডিএফটা দেওয়া আছে। পিডিএফটা এই মুহূর্তে আমার কাছে নেই। পিডিএফটা দেখে আমি বলবো কোনটা কি বলছেন। নাম্বার দুটো বলুন, কোয়েশ্চেন নাম্বার দুটো। একটা 14 আর একটা 55। 55। ঠিক আছে, স্যার ঠিক আছে, আমি ওটা। বলছিলাম কি ওই, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলছি স্যার, ওই যে শক্তি সম্পদগুলো ভারতের কোথায় কি শক্তি আছে, ওই যে এমসিকিউ কোয়েশ্চেনটা যদি একটু দেন, ওটা খুব অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না। মানে ওই ভারতের। বায়ু শক্তিটা কোথায়? হ্যাঁ, আচ্ছা, ভারতের হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওটা একটু স্যার শেয়ার করবেন। ঠিক আছে, আপনারা গ্রুপে এগুলো বলে দেবেন। আমি আগের দিনেও বলেছি, গ্রুপে বলে দেবেন। আমি বলবো পিডিএফটা এখন আমার কাছে নেই, আমার হাতের কাছে নেই। পিডিএফটা দেখে আমি তাহলে আপনাদের যেটা ডাউট হচ্ছে, যেখানে যা হচ্ছে একটু বলবেন, সেটা বলে দেবো। ওকে স্যার একটা প্রশ্ন করব। গ্রুপে একটু বলে দেবেন, ঠিক আছে? যেগুলো আপনাদের যা কিছু আছে বলার প্রশ্ন, সেটা গ্রুপে বলে দেবেন, ঠিক আছে? ক্লাস আমি করাবো, ক্লাসের মধ্যে বলতে পারেন, তবে যেটা কোয়েশ্চেন আনসারের যেগুলো কোয়েশ্চেন, সেগুলো গ্রুপে বলবেন। কারণ কি, গ্রুপে মানে ধরুন কারো কনফিউশন, মানে সবারই কনফিউশন সেটা নিয়ে হচ্ছে, তো সেটা গ্রুপে বলাই ভালো। আমি গ্রুপে একসাথে বলে দিলে কি হবে, সবাই একসাথে জেনে গেল যে এই কোয়েশ্চেনটা কিছু ভুল অপশান আছে বা কোয়েশ্চেনটা কিছু চেঞ্জ হচ্ছে, সেটা গ্রুপে বলাটাই বেটার, ঠিক আছে? আদার্স যদি বাইরের ওই কিছু কোশ্চেন থাকে না, কোয়েশ্চেন, হ্যাঁ, বাইরের কিছু কোয়েশ্চেন যদি থাকে সেটা করতে পারেন। ওই যে ফ্লোরামিনিফেরা থেকে কি তৈরি হয়, রেডিওল্যারিয়ান নাকি ডায়াটম? রেডিওল্যারিয়ান, রেডিওল্যারিয়ান। গ্লোবিজেরিনা কোনোভাবেই হবে না, তাই তো? না, না। আচ্ছা। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।